আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক বা MOU সই করেছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে সই করেন। এই সমঝোতা স্মারকটি সাশ্রয়ী মূল্য সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্বের উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলিকে বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে। সেই সঙ্গে বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে LNG, LPG ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারকটিকে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সম্পাদক সহ 14টি পদের মধ্যে 13টিতেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের সদস্যরা একটি পদে জয় পেয়েছে। ভোট গণনা শেষে বৃহস্পতিবার গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বুধ ও বৃহস্পতিবার 2 দিন ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী নীল প্যানেলের সভাপতি প্রার্থী AM মাহবুব উদ্দিন খোকন 2984 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন 778 ভোট। একইভাবে সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী 2582 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের AKM রেজাউল করিম খন্দকার পেয়েছেন মাত্র 786 ভোট। সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে 25 মে টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 26 মের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। কুরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে প্রস্তুত করা হয়েছে 1200 কেজি ওজনের লাল বাদশা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই খামারির বাড়িতে আসছেন ক্রেতারা। দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। সঙ্গে ফ্রি দেয়া হবে সোহেলি নামের একটি ছাগল। শান্ত স্বভাবের এই গরুর ওজন 1200 কেজি। নাম রাখা হয়েছে লাল বাদশা। গরুটি গোয়াল থেকে বের করতে প্রয়োজন হয় 3 থেকে 4 জন। ব্রাহ্মা জাতের লাল বাদশাকে 4 বছর লালন পালন করছেন খামারি মোশাররফ শেখ। গরুর সাথে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাকে বিনামূল্যে দেয়া হবে প্রায় 30 কেজি ওজনের একটি ছাগল। গরুটার নাম রাখিছি আমি লাল বাদশা। বড় একটা ছাগল আছে সোহেলি, ওরে ফ্রি দিয়ে দেবো। চা দাম চলে 10 লাখ। তিনি আরো জানান, খৈল ভুসির পাশাপাশি প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়েছে লাল বাদশাকে। খৈল ভুসি দিয়ে 12 কেজি বরাদ্দ খাওয়ানো পড়ে, আর সারাদিন ঘাসের পরে রাত্রে কুটো, এই দিয়ে ওরে প্রাকৃতিক খাবার দিয়ে ওরা লালন পালন করা। বাগেরহাটের সদর উপজেলার বিরুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের বিশাল আকৃতির গরুটি ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমি এর থেকে বড় গরু বাগেরহাটে দেখি নাই। এই গরুটা দেখার জন্য বাইরে থেকে অনেক মানুষজন আসতেছে। এটা বললে হাটে ওঠানোর আগেই বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। এবছর জেলায় 84,967টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে কোরবানির পশুর চাহিদা রয়েছে 77,889টি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে দেশের অন্যতম প্রাণীবিদ্যা জাদুঘর, যা বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্মের এক সমৃদ্ধ সংগ্রহশালা। 50 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাদুঘর।
আলমারিতে সাজানো সারি সারি হাজারো নমুনা যেন তুলে ধরছে পৃথিবীর প্রাণী বৈচিত্র্যের বিস্ময়কর ইতিহাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে গড়ে উঠেছে বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্মের এই অনন্য সংগ্রহশালা। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের দ্বিতীয় তলায় প্রাণীবিদ্যা বিভাগে অবস্থিত জাদুঘরটি ১৯৭২ সালে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মুস্তাফিজুর রহমানের উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর এটির নাম রাখা হয় অধ্যাপক মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম। সংগ্রহশালা জুড়ে রয়েছে প্রায় ১৫০০ প্রজাতির প্রাণী, যার সংখ্যা ৭৫০০-এরও বেশি। এখানে দেখা মিলবে দুর্লভ ফসিল, বনরুই, সজারু, উদ্ভিডাল, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর সংরক্ষিত নমুনা। কোনোটি শুকনো অবস্থায় সংরক্ষিত, আবার কোনোটি ফরমালিনে রাখা হয়েছে। কাচের জার ও বাক্সে সাজানো এসব নমুনা গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় স্তন্যপায়ী প্রাণী, প্রায় সব পর্বের প্রাণীর উপস্থিতি এই জাদুঘরকে করেছে সমৃদ্ধ। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও সংগ্রহ করা হয়েছে অনেক দুর্লভ নমুনা। প্রাণীগুলো আসলে আমাদের সাথে কিভাবে কানেক্টেড বা কিভাবে আমাদের সাথে আমরা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা এই মিউজিয়ামের মাধ্যমে জানতে পারি। এখানে অনেক প্রাণী বিজ্ঞানী আছে, এগুলো তারা সম্পর্কে গবেষণা করে। আমাদের বড় ভাইরা যারা আছে তারা বাইরে যাওয়ার জন্য গবেষণা করে। আমাদের কারিকুলামে যে সকল প্রাণীগুলো রয়েছে আমরা চাইলেই মিউজিয়ামে এসে সেগুলো সচক্ষে দেখতে পারি, সেগুলো সম্পর্কে গবেষণা করে পড়াশোনা করতে পারি। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই নতুন নতুন সংগ্রহ যুক্ত হচ্ছে। মিউজিয়ামটি শিক্ষা সহায়ক, শিক্ষার্থীরা এখানে হাতে কলমে শিখতে পারছে। আমাদের এই মিউজিয়ামে রেয়ার কিছু ফসিল সংগ্রহ করা আছে এবং সেটা আমরা ডিসপ্লে করি না, কিন্তু আমরা সেটা সংরক্ষণ করে রেখেছি। যখন প্রয়োজন হয় তখন আমাদের সেগুলো ডিসপ্লে করা হয়। এই ফসিলটাও কিন্তু প্রাণী জগতের বা প্রাণী শিক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ জিনিস। এটা খুবই শিক্ষা সহায়ক ছেলে মেয়েদের জন্য এবং আমরা তাদেরকে খুব হাতে কলমে একদম খুব কাছে থেকে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি, হ্যান্ড টু হ্যান্ড বা আই টু আই। প্রাণীবিদ্যা বিভাগের এই জাদুঘরটি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। বার্তায় আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। সতর্কবার্তায় এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও সহজে তা মিলছে না। রাজধানীতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে নষ্ট হচ্ছে তাদের কাজের সময়। সংশ্লিষ্টরা অবশ্য লোকবল ঘাটতির কথা বলছেন। কখন তাদের সেই আশার আলোর ট্রাকটি এখানে এসে উপস্থিত হবে, যে ট্রাকটির মধ্য দিয়ে তারা তাদের পরিবারের জন্য কিছু খাবার জোগাড় করতে পারবেন, খাদ্যের নিরাপত্তা দিতে পারবেন। সেই ট্রাকটি হলো টিসিবির যে কার্যক্রম শুরু হয়েছে, সেই টিসিবির কার্যক্রমের যে পণ্যগুলো দেওয়া হয় সেই পণ্যগুলো নেওয়ার জন্য। কিন্তু তারা সকাল 9টা থেকে অপেক্ষা করলেও এখনও কিন্তু সেই ট্রাকটি এসে পৌঁছায়নি। আমরা আসলে তাদের কাছে শুনবো তারা প্রতিদিন কি এভাবে অপেক্ষা করে কি তাদের যে পণ্যের যে চাহিদা, সেই চাহিদা কি পূরণ হয় বা কতটুকু সেই পণ্য চাহিদা পূরণ করে তাদের পরিবারকে স্বস্তি দিতে পারে। ভাঙা দাঁড়ায় থাকলে আমার অনেক কষ্ট লাগে, আর না নিয়ে তো পারি না, অভাবী সংসার। কালকে গাড়ি আইছিল, আজকে তোর গাড়ি এখন হয় না। আশায় বই যদি থাকে আইহে গাড়ি একটা তেল এই আর কি। যে টাইমে যদি দেয় 9টাতে যদি 11টার মধ্যে দেওয়া শুরু করে, তাহলে আমরা মনে করি অন্য একটু কিছু করতে পারি। প্রকার করতে করতে খিদে ওই লাগছে, ওই যে তেল বই রয়েছি খাইতাম যাবো। এই যে তেল চিনি নিতে যাগো জোর আছে, হেরা 3-4 বারও নেয়, আমাকে জোর নাই, আমরা খালি হাতে চলে যাই।
সকাল 8টা থেকে দুপুর 1টা, এই টানা 6 ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষেরা এখানে অপেক্ষা করেছেন এবং তাদের পণ্যটি এখন তারা সংগ্রহ করবেন। তবে আমরা এখানের যে ডিলার রয়েছেন, এখানে যারা এই টিসিবির দায়িত্বের কাজের সাথে যুক্ত, আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব ঠিক এত দীর্ঘ সময় অপেক্ষা আসলে সাধারণ খেটে খাওয়া মানুষদের কেন করতে হলো। আমাদের তো আর মাপার একবারে মেপে দেওয়া হয় না, আমাদের নিজস্বভাবে লোক দিয়ে মাপানো হয়, তারপরে দেওয়া হয়, এই জন্য একটু সমস্যা হয়। তারপরে এটা আমরা নিজেরা যেভাবে পারি মেনটেন করে আর কি পাবলিককে দিয়ে দেওয়া হয় আর কি। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকার বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই তো সংকট কাটিয়ে অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হোক, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা। ৭৬ বছর বয়সেও খাগড়াছড়ির দীঘিনালার ললিত ত্রিপুরা তৈরি করছেন নান্দনিক সব হস্তশিল্প। তবে সন্তান থেকেও দেখভাল না করায় একাকিত্বই এখন তার সবচেয়ে কাছের সঙ্গী। বাঁশ চেঁচে কেটে নিপুণ হাতে তৈরি করছেন পানির মগ, বোতল, ট্রে ও টিস্যু বক্স সহ নানা পণ্য। সত্তরধর ললিত ত্রিপুরার এটি এখন জীবিকা। খাগড়াছড়ির দীঘিনালা সড়কের 7 মাইল এলাকার কর্কমহাজন পাড়ার ললিত ত্রিপুরা 3 বছর আগে এক আঘাতের কারণে কোনো ভারী কাজ করতে পারেন না। স্ত্রী মারা গেছেন, সন্তানদের কেউ খোঁজ নেন না, হাতের কাজই বাঁচিয়ে রেখেছে তাকে। নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে কোমরের হাড়ের সমস্যা হয়েছিল এবং অনেক মেডিকেলে গিয়ে অনেক চিকিৎসা নিয়েছিল। ওনার ছেলে মেয়ে থেকেও না থাকার মতো, একা থাকে, নিজে রান্নাঘরে খায়, বেতের কাজ করে। যদি কে সহযোগিতার হাত বাড়াইয়া দেয় তাহলে আমার মনে হয় ওনার জন্য তো উপকৃত হবে। এই প্রবীণ নিজেই বাগান থেকে বাঁশ সংগ্রহ করেন। নকশা, রং আর শ্রমে তৈরি সেই পণ্য এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার তো আগে অনেক ছিল, বাগান আছিল, জুম চাষ করতাম, ছেলে মেয়ে 3 ছেলে 3 মেয়ে। স্ত্রীও মারা গেল, মারা যাওয়ার পরে আমি একা আছে বাড়িতে, রান্নাবান্না নিজে করে, খাওয়া দাওয়া নিজে খাওয়া লাগে, পানি আনতে লাগে, লাকড়ি টাকড়ি সংগ্রহ করা লাগে। অর্থাভাবে চিকিৎসার খরচও চালাতে পারছেন না ললিত ত্রিপুরা, তাই একটু সরকারি সহায়তার প্রত্যাশা তার। নারকেল গাছ থেকে পড়ছে, চিকিৎসা করার জন্য 2 একর জায়গা বিক্রি করিয়া 3.5 লক্ষ টাকা দিয়া চিকিৎসা করছি। এখন তো আর শুধু আছে যে বছর বিটা, আর কিচ্ছু নাই। তিনি যদি আমাদের কোনো সেবা গ্রহণে আগ্রহী হন, আমরা যেহেতু স্থানীয় সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করব। প্রতি সোম ও বৃহস্পতিবার খাগড়াছড়ির হাটে গিয়ে পণ্য বিক্রি করেন তিনি। অন্য দিনগুলো তার গ্রামের রাস্তার পাশেই চলে বেচা কেনা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সফরের দ্বিতীয় দিনে আজ আবারও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারাও থাকবেন জিনপিং এর সাথে। এর আগে বৃহস্পতিবার 2 নেতা অংশ নেন রাষ্ট্রীয় নৈশভোজে। ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। তবে তাইওয়ানের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তাইওয়ান ইস্যুটি ঠিকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে ট্রাম্পকে সতর্ক করেন শি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।